গল্পটি শুরু হয় একটি ছেলেকে দিয়ে যে নিজের ঘরে বসে টিভিতে কার্টুন দেখছিল। হঠাৎ করে টিভির সিগন্যাল চলে যায় আর স্ক্রিনে ভেসে ওঠে একটি এমার্জেন্সি রিপোর্ট। এই খবরটা মুহূর্তেই ছেলেটার মুখের হাসি কেড়ে নেয়, কারণ টিভিতে বলা হয় সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে এক ভয়ঙ্কর বিষাক্ত ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত সঙ্গী মানুষ কয়েক মিনিটের মধ্যেই ভয়ঙ্কর জম্বিতে পরিণত হচ্ছে। এই ভাইরাস খুব দ্রুত সঙ্গী ছড়িয়ে পড়ছে আর পুরো বিশ্বই এখন এর কবলে চলে গেছে। টিভির অ্যাঙ্কার সবাইকে সতর্ক করে বলে যে এই খবর শুনছো সে যেন যত তাড়াতাড়ি সম্ভব নিজের জন্য একটা নিরাপদ জায়গা খুঁজে সঙ্গী নেয়। ছেলেটা যখন এসব দেখছিল ঠিক তখনই উপরের ঘর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসে। শব্দটা শুনে ছেলেটার গলা শুকিয়ে যায়, শ্বাস যেন আঁকে আসে। সে ভয়ে ভয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে সঙ্গী উপরে উঠে ঘরের ভেতর উঠে দেয়। হঠাৎ করেই তার বড় বোন সামনে এসে তাকে সঙ্গী ভয় পাইয়ে দেয়। আসলে এটা ছিল একটা মজা। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে তারা দুজন তাদের মায়ের ঘরের দিকে সঙ্গী যায়। সেখানে গিয়ে তারা দেখে তাদের মা খুবই চিন্তিত এবং ভিডিও কলে তাদের বাবাকে এই ভয়ঙ্কর সঙ্গী পরিস্থিতির কথা বলছে। তাদের বাবা, যিনি একজন পাইলট, বলেন তিনি এখনই ফিরতে পারবেন না, তবে তারা যেন দ্রুত কোনো নিরাপদ জায়গায় চলে যায়। স্ক্রিনে সঙ্গী তার হাতে থাকা একটি লাকি ব্রেসলেট দেখান। এই ব্রেসলেটটা তার মেয়ে অ্যাবিগেলই বানিয়েছিল। এটা দেখে অ্যাবিগেল খুব খুশি হয় এবং তার মনে আবার আশা জাগে। কিন্তু ঠিক তখনই বাইরে থেকে মানুষের চিৎকার আর আর্তনাদের ভয়ঙ্কর শব্দ ভেসে আসে। মা দ্রুত ফোন কেটে দিয়ে তাড়াহুড়ো করে জিনিসপত্র গুছাতে শুরু করেন। এক মুহূর্ত দেরি না করে তিনি তার দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। তারা দৌড়ে গাড়ির দিকে সঙ্গীত যায়। ঠিক যখন তারা গাড়ির দরজা খুলে উঠে যাবে, হঠাৎ করেই কোথা থেকে একটি ভয়ঙ্কর জম্বি তাদের মায়ের উপর ঝাঁপিয়ে পড়ে। সবকিছু এত দ্রুত ঘটে সঙ্গীত যে কেউই সামলানোর সুযোগ পায় না। ভয়ে ছোট অ্যাবিগেল তাড়াতাড়ি গাড়ির নিচে লুকিয়ে পড়ে। সেই গাড়ির নিচ থেকে নিজ চোখের সামনে সঙ্গীত দেখে জম্বিটা তার মাকে ছিঁড়ে ফেলছে। কয়েক মুহূর্তের মধ্যেই তার ছোট ভাই আর মা দুজনই সেই জম্বির হাতে মারা যায়। অ্যাবিগেল নিঃশ্বাস আগে সঙ্গী সেখানে লুকিয়ে থাকে। ভাগ্যক্রমে জম্বিটা তাকে দেখতে পায় না এবং সেখান থেকে চলে যায়। ছোট মেয়েটা ভয়ে কাঁপছিল। তখনই সে দেখে তার মায়ের শরীর অদ্ভুতভাবে নড়াচড়া করছে। ভাইরাসের কারণে সঙ্গী তার মা এখন এক ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়েছে। মা নিজের মেয়েকে গাড়ির নিচে দেখে তার দিকে ঝাঁপিয়ে পড়ে। ঠিক যখন মা তার মেয়েকে আক্রমণ করতে যাচ্ছিল, এক অচেনা মানুষ যার নাম জ্যাক মসিহার মতো সেখানে হাজির হয়। জ্যাক সঙ্গে সঙ্গে তার বন্দুক দিয়ে অ্যাবিগেলের জম্বিতে পরিণত হওয়া মাকে গুলি করে ফেলে এবং অ্যাবিগেলকে গাড়ির নিচ থেকে টেনে বের করে আনে। তখনই তারা দেখে অ্যাবিগেলের ছোট ভাইটাও ধীরে ধীরে জম্বিতে পরিণত হচ্ছে। জ্যাক মেয়েটিকে চোখ আর কান বন্ধ করতে বলে সঙ্গী তারপর বাধ্য হয়ে তার বাস জম্বিতে পরিণত হওয়া ছোট ভাইকেও গুলি করে মেরে ফেলে। এরপর জ্যাক সেই একা হয়ে যাওয়া মেয়েটির হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। সময় কেটে যায় আর এখন দেখা যায় 10 বছর পরের দৃশ্য। জম্বি ভাইরাসের কারণে মানুষের সভ্যতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। যে শহরগুলো একসময় আলোয় ঝলমল করত, এখন সেগুলো পরিণত হয়েছে বিরান ধ্বংসস্তূপে। প্রায় সব মানুষই হয় মারা গেছে, না হলে জম্বি হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ধ্বংসপ্রাপ্ত পৃথিবীতে অ্যাবিগেল এখন বড় হয়ে গেছে। সেই দিন থেকে আজ পর্যন্ত সে জ্যাকের তত্ত্বাবধানে বড় হয়েছে। জ্যাকটাকে ট্রেনিং দিয়ে শিখিয়েছে কিভাবে জম্বির সাথে লড়তে হয়, অস্ত্র চালাতে হয় আর নিজেকে বাঁচিয়ে রাখতে হয়। অ্যাবিগেল জানে যদি সেদিন জ্যাক তার জীবনে না আসতো তাহলে সে অনেক আগেই মারা যেত। তাই সে জ্যাকেই নিজের বাবার মতো মনে করে। এত বছর জঙ্গলে একা থাকতে থাকতে তার ভেতরে একটা একাকিত্ব কাজ করছে। তার সবচেয়ে বড় ইচ্ছা কোথাও একটা মানুষের বসতি খুঁজে পাওয়া, যেখানে সে অন্যদের সাথে মিলেমিশে থাকতে পারবে। কিন্তু জ্যাক একদমই মানুষের মধ্যে থাকতে চায় না। তার মতে জম্বির থেকেও মানুষ বেশি বিপজ্জনক। রাতের সময় তারা দুজন জঙ্গলে ক্যাম্প করে ঘুমাচ্ছিল। হঠাৎই শুকনো ডাল ভাঙার শব্দে সঙ্গীত জ্যাকের ঘুম ভেঙে যায়। সে আস্তে করে বন্দুক তুলে ক্যাম্পের বাইরে বেরিয়ে দেখে অন্ধকারের মধ্যে হঠাৎ একটা জম্বি জ্যাকের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু জ্যাক দ্রুত পিছিয়ে গিয়ে পরপর গুলি চালিয়ে সেটাকে মেরে ফেলে। গুলির শব্দ শুনে অ্যাবিগেলও সেখানে চলে আসে। গত 10 বছরে জঙ্গলে থেকে জম্বি শিকার করতে করতে তারা এতটাই অভিজ্ঞ হয়ে গেছে যে সঙ্গী তারা জানে জম্বিরা সাধারণত একা থাকে না, দল বেঁধে আক্রমণ করে। তারা বুঝে যায় যদি এখানে একটা থাকে তাহলে আশেপাশে আরো অনেক আছে। বিপদের আভাস পেয়ে তারা দ্রুত এখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। সকাল হতেই তারা ঘোড়ায় চড়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। জঙ্গলের পথ ধরে এগোতে এগোতে তাদের ঘোড়াগুলো অস্থির হয়ে ওঠে। তারা সামনে যেতে চায় না, হিন হিন করতে থাকে। জ্যাক বুঝতে পারে বিপদ খুব কাছেই। তারা চারপাশে তাকাতেই দূরে দেখতে পায় একটি জিপ যেটা জম্বিদের দ্বারা ঘেরা। সেখানে একজন মানুষ একাই অনেকগুলো জম্বির হাত থেকে বাঁচার চেষ্টা করছে। এই পৃথিবীতে এখন মানুষ খুবই কম বেঁচে আছে, তাই যেভাবেই হোক তাদের ওই মানুষটাকে বাঁচাতে হবে। একই সাথে জ্যাক চায় অ্যাবিগেইলের নিশানাও পরীক্ষা করতে, তাই সে অ্যাবিগেইলকে বলে তুমি ওই লোকটাকে, জ্যাক বলে তুমি ওই লোকটাকে বাঁচাবে। জ্যাক দেখতে চায় অ্যাবিগেইল পুরোপুরি ট্রেনিং নিয়েছে কিনা। সে তাকে নির্দেশ দেয় শান্তভাবে টার্গেট ধরো, তারপর ঠিকভাবে নিশানা করে গুলি চালাও। অ্যাবিগেইল বন্দুক তোলে কিন্তু তাড়াহুড়ো করে গুলি চালিয়ে ফেলে। তার নিশানা মিস হয়ে যায় আর গুলিটা জম্বির সাথে সাথে সেই বেঁচে থাকা লোকটার গায়েও লাগে। এটা দেখে জ্যাক ভীষণ রেগে যায় অ্যাবিগেইলের ওপর। এরপর তারা দুজন দৌড়ে সেই লোকটার কাছে যায়। সেখানে গিয়ে দেখে গুলির আঘাত আর জম্বিদের হামলায় লোকটা আর বাঁচবে না। তাই জ্যাক তাকে কষে ছটফট করতে না দিয়ে নিজেই মেরে ফেলে, যেন সে যদি জম্বির কামড়ে আক্রান্ত হয়ে থাকে তাহলে আবার জম্বি হয়ে ফিরে না আসে এবং তাদের জন্য বিপদ না হয়। এরপর তারা মৃত লোকটার গাড়ি আর জিনিসপত্র তল্লাশি করতে শুরু করে। জ্যাক তার জুতো খুলে নিয়ে নেয় কারণ তার নিজের জুতোগুলো ছেড়ে গিয়েছিল। কিন্তু ঠিক যখন সে ওই জুতো পরে তখনই সেখানে মৃত লোকটার সঙ্গীরা অস্ত্র নিয়ে হাজির হয়ে যায়। অনেকগুলো অস্ত্রধারী মানুষ তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। তাদের মধ্যে একজন যখন নিজের মৃত সঙ্গীর জুতো জ্যাকের পায়ে দেখে তখনই সন্দেহ করে এরা নিশ্চয়ই লুট করার জন্য তাকে মেরেছে। মুহূর্তেই পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে আর তারা জ্যাক আর অ্যাবিগেইলের দিকে বন্দুক করে। ঠিক যখন তারা গুলি চালাতে যাবে তখনই তাদের দলের একটি গাড়ি থেকে এক গর্ভবতী নারী মেগান নেমে আসে। সে তার সঙ্গীদের বলে এদের ছেড়ে দিতে, কারণ তার মনে হয় এরা খারাপ মানুষ না। ঠিক তখনই জ্যাক দ্রুত একজনের কাছ থেকে বন্দুক
বন্দুক ছিনিয়ে নিয়ে বোঝানোর চেষ্টা করে তারা ইচ্ছে করে ওই লোকটাকে মারেনি, বরং জম্বিদের হাত থেকে বাঁচাতে চেয়েছিল। জ্যাক আরো বলে তাদের এখনই এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ এগুলো বুদ্ধিমান জম্বি আর এদের দল খুব শীঘ্রই এখানে চলে আসবে। কিন্তু ঠিক তখনই জ্যাকের কালো ঘোড়াটা আবার জোরে জোরে হিনহিন করতে শুরু করে, যা ছিল একটা সতর্কবার্তা। পরের মুহূর্তেই জঙ্গলের ভেতর থেকে ভয়ঙ্কর শব্দ ভেসে আসে। হাজার হাজার জম্বির বিশাল এক দল তাদের দিকে দৌড়ে আসছে। জম্বিরা এত দ্রুত আক্রমণ করে যে কারো পালানোর সুযোগই থাকে না। বাধ্য হয়ে সবাই সেখানেই দাঁড়িয়ে অস্ত্র নিয়ে লড়াই শুরু করে। সবার হাতেই অস্ত্র আছে, কিন্তু জম্বির সংখ্যা এত বেশি হয়ে যায় যে পরিস্থিতি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ধীরে ধীরে গ্রুপের অনেকেই একের পর এক জম্বির কামড়ের শিকার হতে থাকে। যারা বেঁচে থাকে তাদের লুকানোর মতো কোনো নিরাপদ জায়গা থাকে না। কিছুক্ষণের মধ্যেই তাদের সংখ্যা অনেক কমে যায়। এদিকে এক শক্তিশালী লোক দুর্ভাগ্যবশত জম্বির কামড়ে আক্রান্ত হয়ে পড়ে। পরিস্থিতি বুঝে সে নিজেকে গুলি করতে চায়, কিন্তু তার বন্দুকে আর গুলি থাকে না। তখন সবাই বুঝে যায় যে তারা জম্বিদের সামনে টিকে পারবে না। এখন তাদের কাছে পরিষ্কার হয়ে যায় এই লড়াই তারা জিতে পারবে না। তাই অ্যাবিগেইল দ্রুত সেই গর্ভবতী মহিলাকে গাড়িতে তুলে দেয়। গাড়ির ভেতরে তার স্বামীও বসেছিল, আর জ্যাক গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। পুরো গ্রুপের মধ্যে এখন শুধু এই চারজনই বেঁচে থাকে, বাকি সবাই জম্বিদের শিকার হয়ে গেছে। এদিকে এক কালো মুখের ভয়ঙ্কর জম্বি নিজের সঙ্গীদের মৃত দেখে ভীষণ রেগে যায়, আর ওদিকে এই চারজন প্রাণ বাঁচিয়ে গাড়ি করে পালিয়ে যাচ্ছে। পথে জ্যাক পিছনে বসা মহিলাকে জিজ্ঞেস করে, তোমরা কে আর এখানে কি করছিলে? তখন তারা জানায় তারা শিটাউন নামে একটি জায়গায় যাচ্ছিল যেখানে নিরাপদ মানুষরা থাকে। সেখানে নাকি সব ধরনের সুবিধা আছে আর তারা সেখানে গিয়ে স্বাভাবিক জীবন কাটাতে চায়। এটা শুনে অ্যাবিগেল খুব খুশি হয়ে যায়, কারণ এই জায়গাটাতেই তো সে সবসময় যেতে চেয়েছিল। কিন্তু জ্যাক বলে, এমন কোনো কলোনি এখানে নেই। আমি গত 10 বছর ধরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এমন কিছু কখনো দেখিনি। ঠিক তখনই হঠাৎ করে তাদের গাড়িটা মাঝপথে নষ্ট হয়ে যায়। এই সময় গর্ভবতী মহিলার স্বামী ডেভিড গাড়ি থেকে নেমে আসে। সে বলে, আমি একজন মেকানিক, আমি গাড়িটা ঠিক করতে পারবো। কিন্তু কোনো সরঞ্জাম না থাকায় গাড়িটা ঠিক করা সম্ভব হয় না। তাই তারা গাড়িটা সেখানেই রেখে পায়ে হেঁটে যাত্রা শুরু করে। কয়েক কিলোমিটার হাঁটার পর তারা একটি পরিত্যক্ত আবাসিক এলাকায় পৌঁছে যায়। চারপাশে উঁচু উঁচু বিল্ডিং এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু সবখানে ছড়িয়ে আছে মৃত্যুর নীরবতা। প্রথমে তারা পুরো জায়গাটা ভালোভাবে পরীক্ষা করে। যখন কোনো বিপদের আভাস পায় না, তখন তারা সিদ্ধান্ত নেয় এই রাতটা এখানেই কাটাবে। রাতে তারা আগুন জ্বালিয়ে খাবার রান্না করে। অ্যাবিগেল শিটাউন নামের সেই জায়গায় যাওয়ার জন্য খুবই উত্তেজিত ছিল। সে সেই গর্ভবতী মহিলার সাথে ওই জায়গা নিয়ে কথা বলতে শুরু করে। মহিলাটি জানায় তাদের আগে থেকেই শিটাউনের লোকদের সাথে রেডিওর মাধ্যমে যোগাযোগ হয়েছে। এটা নাকি খুব সুন্দর একটা জায়গা যেখানে তারা স্বাধীনভাবে বাঁচতে পারবে। এসব কথা শুনে অ্যাবিগেইলের চোখে আশার ঝিলিক দেখা যায়। অন্যদিকে জ্যাক বাইরে চারদিকে ফাঁদ পেতে রাখে, যাতে তারা ঘুমিয়ে থাকলেও বিপদ কাছে এলে সাথে সাথে বুঝতে পারে। এরপর জ্যাক ভেতরে এসে একটি ম্যাপ বের করে সবাইকে বোঝায়। সে মেগান আর ডেভিডকে কিছু দূর পর্যন্ত পৌঁছে দেবে, তারপর তারা আলাদা পথে চলে যাবে। কিন্তু জ্যাকের এই সিদ্ধান্তে অ্যাবিগেল খুশি হয় না। সে জ্যাকের সাথে তর্ক শুরু করে, ডেভিড একা তার গর্ভবতী স্ত্রীকে নিরাপদে সেখানে নিয়ে যেতে পারবে না, আমাদের তাদের সাথে যাওয়া উচিত। জ্যাক বলে, আমাদের বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিতে হবে। যেখানে মানুষ বেশি থাকে সেখানে বিপদও বেশি থাকে। কিন্তু অ্যাবিগেল রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। তবে তারা কেউই জানে না সেই কালো মুখের ভয়ঙ্কর জম্বিটা তাদের গাড়ির পিছু নিয়েছে। গন্ধ অনুসরণ করতে করতে সেই কালো মুখের জম্বিটা তাদের কাছাকাছি পৌঁছে যায়। পরের সকালে অ্যাবিগেল ছাদের উপর বসে নিজের শৈশবের ছবি দেখছিল। ঠিক তখনই নিচে গাছের দিক থেকে পাতার শব্দ ভেসে আসে। সে সঙ্গে সঙ্গে বুঝে যায় জম্বিরা ঢুকে পড়েছে। সবাইকে সতর্ক করতে সে দ্রুত নিচে দৌড়ে যায়, কিন্তু হঠাৎই একটি জম্বি তার পিছু নেয়। নিজের জীবন বাঁচাতে অ্যাবিগেল সিঁড়ি বেয়ে উপরে উঠে থাকে এবং পুরো শক্তি দিয়ে পিছু নেওয়া জম্বিটাকে জোরে ধাক্কা দেয়। জম্বিটা নিচে পড়ে যায়, কিন্তু এই ধাক্কাধাক্কিতে অ্যাবিগেলের ভারসাম্য নষ্ট হয়ে যায়। সে নিজেও পড়ে যেতে যাচ্ছিল। ঠিক তখনই জ্যাক সেখানে পৌঁছে তার হাত ধরে উপরে টেনে তোলে। এদিকে বাইরে সেই কালো মুখের জম্বি তার দল নিয়ে সেই জায়গায় পৌঁছে যায়। তারা তাদের মৃত সঙ্গীর গন্ধ অনুসরণ করেই এখানে এসেছে। কিন্তু জ্যাক আগে থেকেই যে ফাঁদ পেতেছিল সেটা কাজ করে। জম্বির দল ঢুকে যেতেই হঠাৎ এক বিশাল বিস্ফোরণ ঘটে, আর অনেক জম্বি টুকরো টুকরো হয়ে উড়ে যায়। এই বিস্ফোরণের শব্দ শুনে জ্যাক বুঝে যায় এখানে আর এক মুহূর্ত থাকা মানে মৃত্যু ডেকে আনা, কারণ জম্বির দল এখন একেবারে কাছেই। ভাগ্য ভালো, বিস্ফোরণের আগেই তারা সেখান থেকে বেরিয়ে পড়েছিল। পথে হঠাৎ অ্যাবিগেইলের মাথায় একটা আইডিয়া আসে। সে জ্যাকে বলে, কাছেই একটা পুরনো এয়ারপোর্ট আছে যেখানে তার বাবা কাজ করেন। তার মনে হয় সেখানে হয়তো কোনো প্লেন থাকতে পারে যেটা দিয়ে তারা সরাসরি শিটাউনে উড়ে যেতে পারে। কিন্তু জ্যাকের কাছে এই প্ল্যানটা খুবই ঝুঁকিপূর্ণ মনে হয়। সে বলে, এয়ারপোর্ট খোলা জায়গা, যদি সেখানে ফেসে যাই পালানোর কোনো রাস্তা থাকবে না, আর কে জানে সেখানে আদৌ কোনো প্লেন আছে কিনা। কিন্তু অ্যাবিগেইলের জেদ আর আশার কাছে শেষমেশ জ্যাক রাজি হয়ে যায়। যখন তারা এয়ারপোর্টে পৌঁছে সেখানে চারপাশে ভয়ঙ্কর নীরবতা, রানওয়ে পুরো ফাঁকা পড়ে আছে। জ্যাকের কথাই সত্যি হয়, দূর দূর পর্যন্ত কোনো বিমান দেখা যায় না। কিন্তু ঠিক তখনই তাদের ভাগ্য ঘুরে যায় যখন তারা একটি পুরনো বন্ধ গ্যারেজের শাটার তোলে ভেতরে একটি ছোট বিমান দাঁড়িয়ে থাকতে দেখে। এটা দেখে সবার চোখে আশা ফিরে আসে, কিন্তু সমস্যা ছিল বিমানটা অনেক বছর ধরে বন্ধ পড়েছিল। মেকানিক ডেভিড ইঞ্জিন চেক করে বলে এটা চালু করতে তার 10-15 মিনিট লাগবে, কিন্তু তাদের হাতে সময় ছিল খুবই কম। ডেভিড দ্রুত কাজ শুরু করে, আর জ্যাক ও অ্যাবিগেইল চারপাশে পাহারা দিতে থাকে। ঠিক তখনই জ্যাক দূরবীন দিয়ে দেখে শত শত জম্বি পাগলের মতো তাদের দিকে ছুটে আসছে। সে চিৎকার করে সবাইকে বলে, আমাদের সময় শেষ, এখনই বেরোতে হবে। অ্যাবিগেইল এক মুহূর্ত দেরি না করে পাইলটের সিটে বসে পড়ে। তার বাবা একজন পাইলট ছিল, তাই ছোটবেলায় ককপিটের অনেক কিছুই সে শিখেছিল, আর আজ সেই স্মৃতিগুলোই তার কাজে লাগবে। বাইরে জ্যাক গুলি চালিয়ে জম্বিদের প্লেনের কাছাকাছি আসা ঠেকাতে থাকে। অ্যাবিগেইল কাঁপা হাতে ইঞ্জিন স্টার্ট করে, প্রোপেলার ঘুরতে শুরু করে, কিন্তু ততক্ষণে জম্বিরা প্লেনের দরজার কাছে
কাছেই পৌঁছে যায়। একটা জম্বি তো প্লেনের গায়ে ঝুলে পড়ে, যাকে জ্যাক নিখুঁত নিশানায় গুলি করে ফেলে যায়। অবশেষে প্লেন আকাশে উঠতে শুরু করে। প্লেন টেক অফ করতেই সবার মুখে স্বস্তির ছাপ দেখা যায়। তারা ভাবে এবার তারা নিরাপদ, কিন্তু এই স্বস্তি খুব বেশিক্ষণ টেকে না। প্লেন একটু ওপরে উঠতেই ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করে। এত বছর বন্ধ থাকার কারণে ইঞ্জিনটা হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়। একটা বিস্ফোরণ হয় আর প্লেন দ্রুত নিচে পড়তে থাকে। জ্যাক নিজের বুদ্ধি খাটিয়ে প্লেনটাকে গাছের ওপর ক্র্যাশ ল্যান্ড করায়। ধাক্কা খুব জোরে লাগে, প্লেনটা পুরো ভেঙে যায়, কিন্তু ভাগ্য ভালো কেউ গুরুতর আহত হয় না। এখন তাদের আর কোনো উপায় নেই, পায়ে হেঁটেই এগোতে হবে। তারা নিজেদের জিনিসপত্র নিয়ে আবার অজানা পথে রওনা হয়। অনেক দূর হাঁটার পর তারা একটি পরিত্যক্ত রেল স্টেশনে পৌঁছায়। সেখানে ভাঙাচোরা ট্রেনের বগি দাঁড়িয়ে আছে। রাত হয়ে গেছে, চারপাশে গভীর অন্ধকার। জ্যাক পুরো এলাকা পরীক্ষা করে দেখে। যখন নিশ্চিত হয় যে কোনো বিপদ নেই, তখন তারা সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। ম্যাপ দেখে তারা বুঝতে পারে শিপডাউন এখন মাত্র 2 দিনের দূরত্বে। সেই রাতেই গর্ভবতী মহিলা মেগান জ্যাকের কাছে এসে তাকে ধন্যবাদ জানায়। সে বলে, তুমি না থাকলে আমরা অনেক আগেই মরে যেতাম। এই কথা শুনে কঠোর মনের জ্যাকও একটু নরম হয়ে যায়। সে মেগানকে তার জীবনের সেই গোপন কষ্টের কথা বলতে শুরু করে, যে কষ্ট তাকে এতটা কঠিন করে তুলেছে। সে বলে, 10 বছর আগে যখন এই ভাইরাস ছড়িয়েছিল, তখন তার নিজের স্ত্রীও সংক্রমিত হয়েছিল, আর তাকে নিজের হাতেই নিজের স্ত্রীকে গুলি করতে হয়েছিল। সেই দিন থেকেই জ্যাকের ভেতরের মানুষটা যেন মরে গিয়েছিল। কিন্তু আজ মেগানকে দেখে সে আবার নতুন একটা লক্ষ্য খুঁজে পায়। সে প্রতিশ্রুতি দেয় যেভাবেই হোক মেগানকে নিরাপদে শিপটাউনে পৌঁছে দেবে। এদিকে অন্ধকারে আর একটা নাটক চলছিল। মেগানের স্বামী ডেভিড নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। আসলে সেই বিশৃঙ্খলার মধ্যে একটা জম্বি তাকে পায়ে কামড়েছিল। যদিও ক্ষতটা ছোট ছিল, তাই ভাইরাসটা ধীরে ধীরে ছড়াচ্ছিল। ডেভিড জানতো খুব শীঘ্রই সে একটা দানবে পরিণত হবে, কিন্তু সে তার স্ত্রীকে একা রেখে যেতে চায় না। তাই সে সিদ্ধান্ত নেয় যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ মেগানকে শিপটাউনের গেট পর্যন্ত পৌঁছে দেবে, তারপর নিজেকে শেষ করে দেবে। পরের দিন সকালে তারা আবার রওনা হয়, কিন্তু জ্যাকের অভিজ্ঞ চোখে এড়ায় না ডেভিড ঠিক মতো হাঁটতে পারছে না। জ্যাকের সন্দেহ হয়। সে ডেভিডকে আলাদা করে নিয়ে গিয়ে তার পায়ের ক্ষতটা চেক করে। সেখানে কামড়ের দাগ স্পষ্ট দেখা যায়। সাথে সাথে জ্যাক বন্দুক তাক করে বলে, তুমি নিজে মরবে নাকি আমি কাজটা করে দেব? ডেভিড শান্তভাবে বলে, আমি কাউকে ক্ষতি করব না, আমি শুধু আমার স্ত্রীকে নিরাপদে দেখতে চাই। যখন মনে হবে আমি নিজেকে হারাচ্ছি, তখন আমি নিজেই নিজেকে গুলি করব। ডেভিডের চোখের সততা দেখে জ্যাককে আরেকটা সুযোগ দেয়। তারা আবার পথ চলতে থাকে। কিছুক্ষণ পর আবার রাত নেমে আসে। ঠিক তখনই তারা জঙ্গলের মধ্যে একটা অদ্ভুত বাড়ি দেখতে পায়। জায়গাটা বেশ অস্বাভাবিক লাগছিল। জ্যাক সতর্ক হয়ে বন্দুক তাক করে এগোয়। হঠাৎ একটা তীব্র আলো তাদের চোখে পড়ে, আর স্পিকারে গম্ভীর কণ্ঠ ভেসে আসে, অস্ত্র ফেলে দাও, না হলে গুলি করা হবে। জ্যাক বুঝতে পারে ভেতরে মানুষ আছে। অ্যাবিগেল সামনে এসে চিৎকার করে বলে, আমরা কাউকে আঘাত করতে আসিনি, আমাদের শুধু সাহায্য দরকার। আমাদের সাথে একজন গর্ভবতী মহিলা আছে। তখন দরজা খুলে যায় আর এক মধ্যবয়স্ক লোক বেরিয়ে আসে। সে নিজেকে একজন বিজ্ঞানী বলে পরিচয় দেয় এবং বলে, তোমরা এখানে নিরাপদ, শুধু তোমাদের অস্ত্র বাইরে রেখে আসো। তারা শর্ত মেনে ভেতরে ঢোকে। লোকটা তাদের খুব আন্তরিকভাবে স্বাগত জানায়। সে বলে সেই জায়গা ছেড়ে যায়নি কারণ এখানে তার গবেষণা করতে সুবিধা হয়। সে তাদের খাবার দেয়। টেবিলে নানা ধরনের খাবার সাজানো ছিল, এমন খাবার যা তারা গত 10 বছরে দেখেনি। ক্ষুধার্তের মতো তারা খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু কথাবার্তার মধ্যে সেই বিজ্ঞানী অদ্ভুত কিছু কথা বলতে শুরু করে। সে বলে, এই ভাইরাস খারাপ কিছু না, এটা মানুষের আপগ্রেড। সে পাগলের মতো বোঝাতে থাকে দুর্বল মানুষরা মরে যাবে আর শক্তিশালীরা জম্বি হয়ে রাজত্ব করবে। তার এই কথাগুলো শুনে জ্যাক আর বাকিরা অস্বস্তি বোধ করতে থাকে। তারা বুঝতে পারে এই লোকটা স্বাভাবিক না। ঠিক তখনই ডেভিডের অবস্থা খারাপ হতে শুরু করে। ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। সে ওয়াশরুমে গিয়ে আয়নায় নিজেকে দেখে তার শিরাগুলো কালো হয়ে গেছে আর চোখ লাল হয়ে উঠছে। সে বুঝতে পারে তার সময় শেষ হয়ে এসেছে। যখন সে আবার হলে ফিরে আসে, ডেভিড ফিরে এসে দেখে জ্যাক, অ্যাবিগেইল আর মেগান অজ্ঞান হয়ে সোফায় পড়ে আছে। সেই বিজ্ঞানী তাদের ড্রিঙ্কে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। এটা দেখে ডেভিড রাগে ফেটে পড়ে আর বিজ্ঞানীর ওপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু বিজ্ঞানী সঙ্গে সঙ্গে একটা রিমোট ডিভাইসের বোতাম চাপ দেয়। বোতাম চাপেই ডেভিডের শরীরে তীব্র বিদ্যুৎ শক লাগে। সে অসহায় হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বিজ্ঞানী শয়তানি হাসি দিয়ে বলে, সে বছরের পর বছর গবেষণা করে এমন একটা ডিভাইস বানিয়েছে যেটা দিয়ে জম্বিদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করা যায়। এখন সে আর জম্বিদের ভয় পায় না, বরং সেই তাদের রাজা। ধীরে ধীরে ডেভিডের চোখে অন্ধকার নেমে আসে। যখন তার জ্ঞান ফিরে আসে, সে দেখে সে আর তার সঙ্গীরা সবাই দড়ি দিয়ে বাঁধা। জায়গাটা একটা ল্যাবরেটরির মতো। বিজ্ঞানী তাদের সামনে দাঁড়িয়ে বলে, এখন তোমরা আমার এক্সপেরিমেন্টের অংশ হবে। তারপর সে বলে, আমার স্ত্রীকে দেখতে চাও? সে একটা খাঁচার দিকে ইশারা করে। ভেতরে একটা ভয়ঙ্কর জম্বি মহিলা বন্দী। সেই ছিল সেই বিজ্ঞানীর স্ত্রী, যার উপর সে পাগলের মতো পরীক্ষা চালিয়েছিল। বিজ্ঞানী খাঁচার দরজা খুলে দেয়। জম্বি স্ত্রী গর্জন করতে করতে বাইরে আসে এবং বিজ্ঞানীর উপরই ঝাঁপিয়ে পড়ে। কিন্তু বিজ্ঞানী আবার বোতাম চাপ দেয়। সাথে সাথে জম্বি থেমে যায় আর তার নির্দেশে জ্যাকের দিকে এগিয়ে আসে। জম্বি মহিলা জ্যাকের উপর হামলা করে, কিন্তু জ্যাক তাকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। ঠিক তখনই ডেভিডের শরীরে ভাইরাসের শক্তি পুরোপুরি জেগে ওঠে। সে এক ঝটায় নিজের বাঁধন ছিঁড়ে ফেলে এবং সবাইকে মুক্ত করে দেয়। এটা দেখে বিজ্ঞানী ভয় পেয়ে পালিয়ে যায়। সময় নষ্ট না করে তারা সবাই বাইরে এসে বিজ্ঞানীর গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু সেই পাগল বিজ্ঞানী তার ডিভাইস দিয়ে জম্বিদের একটা বাহিনী তাদের পেছনে লাগিয়ে দেয়। সামনে রাস্তা বন্ধ থাকায় তাদের গাড়ি ছেড়ে দৌড়ে পালাতে হয়। ডেভিড বুঝতে পারে তার শেষ সময় চলে এসেছে, তাই সে তার স্ত্রীকে কসম দিয়ে বাকিদের সামনে এগিয়ে যেতে বলে। আর সে একা দাঁড়িয়ে জম্বিদের সাথে লড়াই করতে থাকে। সে অসাধারণ সাহস নিয়ে লড়ে, কিন্তু শেষ পর্যন্ত মারা যায়। আর এই সুযোগে এবিগেল মেগানকে কোলে তুলে দৌড়াতে দৌড়াতে মানুষের বসতি অর্থাৎ শিপটাউনের কিনারায় পৌঁছে যায়। টাওয়ারে থাকা গার্ডরা গুলি চালিয়ে জম্বিদের আক্রমণ করে তাদের বাঁচিয়ে
খেয়ে ফেলে। তাদের জন্য একটা নৌকা আসে এবং তারা নৌকায় ওঠে নিরাপদে ভেতরে পৌঁছে যায়। কালো মুখের জম্বি বাকি জম্বিদের থামিয়ে দেয়, কারণ তারা পানি পার হতে পারে না। পরের দিন সকালে যখন তাদের ঘুম ভাঙে তখন তারা দেখে এই জায়গাটা অনেক বড় জাহাজ জোড়া লাগিয়ে বানানো হয়েছে। জ্যাকের এই ভিড় ভাটা পছন্দ হয় না। সে এবিগেলকে বলে এখানে থেকে দ্রুত চলে যাওয়া উচিত, কিন্তু এবিগেল পরিষ্কারভাবে না করে দেয়। এত বছর পর মানুষের মাঝে থেকে যে সুখ সে পাচ্ছে তা ছাড়তে চায় না। এই বিষয় নিয়ে বাবা মেয়ের মতো তাদের মধ্যে তীব্র ঝগড়া হয়, কারণ জ্যাক দেখছিল বিপদ আর এবিগেল দেখছিল জীবন। অন্যদিকে মেগান একটি কন্যা সন্তানের জন্ম দেয়, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে ডাক্তার বলে সে বাঁচবে না। সে নিজের মেয়েকে জ্যাকের হাতে তুলে দেয়। কয়েকদিন পর এবিগেল দেখে যে ছেলেটিকে সে পছন্দ করে সে একটি গোপন কেবিনে যাচ্ছে। সেখানে গিয়ে জানা যায় পুরো শহরের নিচে বোমা লাগানো আছে, যাতে বিপদের সময় শহর উড়িয়ে দেওয়া যায়। কিন্তু বিপদ তখনই চলে আসে, কারণ সেই বিজ্ঞানী জম্বি কিংকে নিয়ন্ত্রণ করে সেখানে আক্রমণ করে। পানির দিক থেকে অসংখ্য জম্বি শহরে ঢুকে পড়ে এবং মানুষদের খেতে শুরু করে। জ্যাক দ্রুত জম্বিদের মেরে এবিগেলকে খুঁজতে থাকে তাকে বাঁচানোর জন্য। শেষে সে এবিগেলের কাছে পৌঁছে যায়। যখন বিজ্ঞানী এবিগেলের উপর আক্রমণ করে তখন জ্যাক তার সাথে লড়াই করে এবং সুযোগে তার হাতে থাকা কন্ট্রোল ডিভাইস ভেঙে দেয়। ডিভাইস নষ্ট হতেই জম্বিরা সেই বিজ্ঞানীকেই ছিঁড়ে খেয়ে ফেলে। বিশৃঙ্খলার মধ্যে সবাই সুড়ঙ্গ দিয়ে পালাতে থাকে। অন্যদিকে সেই ছেলে এবিগেল ও জ্যাকের আসার অপেক্ষায় ছিল, যাতে সে দ্রুত শহর উড়িয়ে দিতে পারে। যখন এবিগেল জ্যাকের পেছনে দৌড়াচ্ছিল তখন জম্বি কিং তাকে ধরে ফেলে, কিন্তু জ্যাক সঙ্গে সঙ্গে জম্বি কিং এর উপর আক্রমণ করে। তখন এবিগেলের চোখ পড়ে তার হাতে থাকা ব্রেসলেটের দিকে। এই ব্রেসলেটটা সে ছোটবেলায় নিজে বানিয়ে তার বাবাকে দিয়েছিল। তখন সে বুঝতে পারে এই জম্বিটাই তার বাবা, কিন্তু জ্যাক দ্রুত এবিগেলকে টেনে নিয়ে যায় সেখান থেকে। সেই ছেলে রিমোট চাপ দিয়ে পুরো শিরাউন্ড বিস্ফোরণে উড়িয়ে দেয়, কিন্তু ধ্বংসস্তূপের মাঝ থেকে জম্বি কিং আবার উঠে দাঁড়ায় এবং তাদের সামনে চলে আসে। জ্যাক একদম ভয় না পেয়ে তার সাথে লড়াই শুরু করে, কিন্তু জ্যাক দুর্বল হয়ে পড়তে থাকে। জ্যাকে মৃত্যুর মুখে দেখে এবিগেল মাটি থেকে একটি বন্দুক তুলে নেয়। সে জানতো সামনে দাঁড়িয়ে থাকা জম্বিটা তার নিজের বাবা, কিন্তু সে এটাও দেখছিল যে সেই জম্বি সেই মানুষটাকে মারছে যে তাকে 10 বছর ধরে বাবার মতো বড় করেছে। তাই সে এক মুহূর্তও দেরি না করে নিজের অতীত ভুলে গিয়ে সরাসরি সেই জম্বি কিংকে গুলি করে মেরে ফেলে এবং এখানেই গল্প শেষ হয়।